আবারও স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে, সঙ্গে আছি হিরো জুমান। টানা ৫ কার্যদিবসের পতনের পর ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে ঢাকা শেয়ার বাজার। যদিও দিনের শুরুতে সূচক প্রায় ৫০ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল, দিন শেষে সূচক মাত্র ২৫ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। ২৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ডিএসই এক্স সূচকের অবস্থান রয়েছে ৫,২২৭ পয়েন্টে। মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩০টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে, ১২০টি কোম্পানির দর হারিয়েছে। অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ারের দাম। এছাড়া লেনদেনের গতি গতকালের মতোই ছিল। গতকাল ৫৪২ কোটি টাকা লেনদেন হয়েছিল, আজ ৫৩০ কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে। গত সপ্তাহে ডেইলি অ্যাভারেজ লেনদেনের চেয়ে প্রায় ১০০ কোটি টাকা কমে গিয়েছে এই সপ্তাহের ডেইলি অ্যাভারেজ লেনদেন। এছাড়া ৫ দিনে সূচক কমেছিল ২৪৫ পয়েন্ট, আজ মাত্র ২৫ পয়েন্ট রিকভার করতে পেরেছে। সেই হিসেবে ২২০ পয়েন্ট এখনও নেগেটিভ রয়েছে টানা ৫ কার্যদিবসের পতনে। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবিএ এর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সঙ্গে। আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম সাইফুল ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। সাইফুল ভাই, প্রথমে জানতে যাচ্ছি, এই টানা ৫ কার্যদিবসের সূচক হারিয়েছে ২৪৫ পয়েন্ট। আর যদিও ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল, ২৫ পয়েন্ট রিকভার করেছে, তাও ২২০ পয়েন্ট ঘাটতি রয়েছে। এছাড়া লেনদেন কিন্তু আবারও ৫০০ কোটি টাকার ঘরে ফিরে এসেছে। এগুলো কেন হচ্ছে, কেন স্থিতিশীল হচ্ছে না পুঁজিবাজার? জি, থ্যাংক ইউ। আমাদেরকে যে ব্যবসাটা কিছুটা আনসার্টেনিটির মধ্যে ফেলে দিচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের এই ব্যাংকিং সেক্টরে যে মার্জার বা কনসলিডেশন আমরা যেটাই বলি, যে এটার আলটিমেট কি হবে। আমরা ধরেন ৫টা ব্যাংক নিয়ে অনেকদিন ধরে শুনছি, এবং আমরা গত সপ্তাহে দেখেছি যে দেয়ার হ্যাজ বিন এ রেজুলেশন বাই দ্য ক্যাবিনেট যে একটা নতুন ব্যাংক হবে, ইউনাইটেড ইসলামিক ব্যাংক নামে। এই ৫টা ব্যাংক কে বলা হচ্ছে যে মার্জ হবে বা অ্যামালগামেটেড হবে বা কনসলিডেটেড হবে, যেটাই আমরা বলি। যে এবং এখানে বারবার বলা হচ্ছে যে এখানে যারা আমানতকারী ওনাদের স্বার্থ রক্ষা করা হবে। এবং এটা ছাড়া আমরা শুনতে পেয়েছি যে এখানে যারা কাজ করেন যে ওনাদেরকেও মানে কাউকে চাকরিচ্যুত করা হবে না। তার মানে হচ্ছে যে মোটামুটি ভাবে স্টেক হোল্ডার যারা আছে সবাইকে বিবেচনায় নেওয়া হচ্ছে, আদার দেন দ্য ইনভেস্টার্স। হ্যাঁ, আদার দেন দ্য ইনভেস্টার্স বা শেয়ার হোল্ডার। এটা স্বাভাবিকভাবে বাজারে আপনার কিছুটা অস্থিরতা তৈরি করেছে, যে এটা কি ইজ ইট দ্য বিগিনিং অফ এ নিউ ডাইমেনশন ইন দ্য স্টক মার্কেট। যে কারণে আপনার ৫টা ব্যাংকের পরে আবার শোনা যাচ্ছে যে ৯টা এনবিএফআই আসবে, 9টা এনবিএফআই লাইসেন্স ক্যান্সেল করা হবে, উইথড্র করা হবে অথবা ডিসকন্টিনিউ করা হবে। তাহলে বিনিয়োগকারীদের জন্য কি মানে হোয়াট ইজ দ্য ফেট অফ দ্য ইনভেস্টার্স, এই যে একটা আনসার্টেনিটি। জি প্লিজ। জি, সার্টেনিটির ক্ষেত্রে এটা একটু জানতে যাচ্ছি। পুঁজিবাজারকে সবসময় অবহেলা করা হয়, গত ১৬ বছরে অবহেলা করা হয়েছে। ৫টি ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক, এই ৫টি ব্যাংককে মার্জার করা হবে, অথচ পুঁজিবাজারের কোনো স্টেক হোল্ডারের সাথে বাংলাদেশ ব্যাংক এখনো বসে নাই। যদিও বিএসইসি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর চিঠি দিয়েছে। পুঁজিবাজারে যারা স্টেক হোল্ডার তারা সবসময় অবহেলিত হয়ে থাকে কেন? এটা ধরেন কিছুটা তো আমাদের দায়িত্ব আছে। আমরা পুঁজিবাজারকে যে মানে এস্টাবলিশ করতে পারি নাই, যে এটা যে আপনার মানে পুঁজি আহরণের একটা জায়গা। এখানে অর্থনীতির রিফ্লেকশনটাই হচ্ছে স্টক মার্কেট। আপনার এটাকে বলা হয় যে মানে when you see the stock market you are actually মানে looking at the mirror of the economy। তো সেখানে আপনার এটা আমরা এস্টাবলিশ করতে পারি নাই। আমাদের রেগুলেটরস বলেন বা আমাদের স্টক এক্সচেঞ্জ বলেন, আমরা সেই পরিমাণ আনফরচুনেটলি সক্ষমতা অর্জন করতে পারি নাই টু এস্টাবলিশ আওয়ার রাইটস এন্ড প্রিভিলেজেস। যার ধরুন আপনার স্টক মার্কেটে লিস্টেড সিকিউরিটিজ ৫টা কি হবে সেটার ব্যাপারে এখন পর্যন্ত আমরা উই আর এন্টায়ারলি আনঅ্যাওয়্যার অফ দ্য কনসিকুয়েন্স। জি, স্টক এক্সচেঞ্জই জানে না, স্টক এক্সচেঞ্জ জানে না, জানা উচিত ছিল। আমরা ডিবিএ থেকে আমরা চেষ্টা করে আসছি গত ৭-৮ মাস ধরে টু হ্যাভ সাম কমিউনিকেশন উইথ দ্য সেন্ট্রাল ব্যাংক, বাট অফকোর্স সেন্ট্রাল ব্যাংক আমাদেরকে কনসিডারেশনে নেয়নি এখন পর্যন্ত। সেখান থেকে আমরা বিসেক বা আপনার স্টক এক্সচেঞ্জগুলি কি ভূমিকা নিয়েছে সেটার ব্যাপারে উই আর নট ভেরি শিওর। বাট এখানে যেটা হচ্ছে যে দিনের শেষে দেখা যাচ্ছে যে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এখন আমরা আশা করব যে আপনার সময় আছে বা সুযোগ আছে এখনো বিনিয়োগকারীদের জন্য বসার জন্য। এবং এই ধরনের সিচুয়েশন যদি হতেই থাকে, এবং এটা হতে থাকাটা ইজ নাথিং আনকমন, আনপ্রেসিডেন্টেড ইন দ্য ওয়ার্ল্ড। তো এখন ধরেন আমাদের যেহেতু আমরা সবাই জানি
যে দ্য এন্টায়ার ফাইন্যান্সিয়াল মার্কেট ওয়াজ লুটেড ডিউরিং দ্য লাস্ট রিজিম, সেটার কনসিকুয়েন্স আমাদেরকে ফেস করতে হবে, আমরা অনেক আগে থেকে বলে আসছি। অ্যান্ড কনসিকুয়েন্সটা যে শুরু হয়েছে, তো সেই ক্ষেত্রে আপনার বিনিয়োগকারীদেরকে কিভাবে রক্ষা করা হবে? বিনিয়োগকারীদেরকে যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে তো আমরা একটা দীর্ঘমেয়াদে স্টক মার্কেটের জন্য আমাদের একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। জি, এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকে যে চিঠিটি দেওয়া হয়েছে বিএসসিসির পক্ষ থেকে, সেখানে কিন্তু বলা হয়েছে যে ফেস ভ্যালু অথবা বাজার মূল্য দুটির মধ্যে যেটি বেশি সেই সমানুপাত শেয়ার যেন দেয়া হয়, সেই ব্যাপারে একটি প্রস্তাবনা দেয়া হয়েছে। কিন্তু আমরা বাংলাদেশ ব্যাংক থেকে আমরা যতটুকু জানতে পেরেছি এর আগে, যেহেতু মূলধন ঘাটতি রয়েছে, এনএভি নেগেটিভ রয়েছে, সেক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীরা কিছু নাও পেতে পারে। তাহলে নিয়মে যদি বলা থাকে নাও পেতে পারে, তাহলে কি পাওয়ার কি কোনো সম্ভাবনা আছে বলে মনে হয়? বাংলাদেশ ব্যাংক কি ব্যতিক্রম কোনো কাজ করবে? আপনার এটা তো শোনেন, এখন যেটা আমাদের ইন্স্যুরেন্স, আপনার ডিপোজিটার্স ইন্স্যুরেন্স যেটা ছিল, সেখানে তো 2 লক্ষ টাকা পর্যন্ত ছিল, কিন্তু এখন বলা হচ্ছে যে বিনিয়োগকারীরা কেউই টাকা হারাবে না, কোনো না কোনো ফর্মে ওনাদেরকে দেওয়া হবে। তো তার মানে যে একটা স্পেশাল কনসিডারেশন হ্যাজ বিন গিভেন টু দ্য ডিপোজিটার্স। এখানে আপনার যারা কাজ করছে, চাকরি করছে, ওনাদেরকে বলা হচ্ছে যে দে উইল নট লুজ দেয়ার জব। তার মানে হচ্ছে এটাও একটা স্পেশাল কনসিডারেশন হ্যাজ বিন গিভেন। তো সেই ক্ষেত্রে বিনিয়োগকারীদেরকেও একটা স্পেশাল কনসিডারেশনে দেয়া যেতেই পারে। এখন কিভাবে দিবে, কোন ফর্মে দিবে, দ্যাট ইজ সামথিং দ্যাট দ্য গভর্নমেন্ট হ্যাজ টু ডিসাইড। বাট অফকোর্স যেহেতু সবাই একটা স্পেশাল কনসিডারেশন পাচ্ছে, সেখানে বিনিয়োগকারীরাও তো এক্সপেক্ট করতে পারে যে ওরা বিনিয়োগকারীরাও একটা স্পেশাল কনসিডারেশন পাবে ফ্রম দ্য গভর্নমেন্ট। জি, এক্ষেত্রে স্পেশাল কনসিডারেশন আমি একটি বিষয় বলতে চাই। এখন যদি এই 5টি ব্যাংকে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এই ব্যাংকগুলো যদি আপনি দেখেন, মার্কেট প্রাইস অনেক পড়ে গেছে। 10 টাকার শেয়ার এখন কিন্তু 2-3 টাকায় পাওয়া যাচ্ছে। তাহলে মার্কেট প্রাইসে দিলেও কিন্তু বিনিয়োগকারী অনেক ক্ষতিগ্রস্ত হবে। এই বিষয়টি অনুধাবন করানোর জন্য আসলে বিএসসিসির পক্ষ থেকে কি করা প্রয়োজন? কারণ মার্কেট প্রাইস দিলে কিন্তু ক্ষতিপূরণ হচ্ছে না, কারণ অডিটেড রিপোর্ট দেখেই তারা বিনিয়োগ করেছে। প্রথম হচ্ছে যে আপনার আদৌ কনসিডারেশনে না হবে কিনা, কারণ এখন পর্যন্ত আপনার কনসিডারেশনে নেওয়া হয়নি। প্রথম হচ্ছে আমাদেরকে মানে কনসিডার করা হোক যে আমরা ক্ষতিগ্রস্ত পক্ষ। হ্যাঁ, আপনি যখন ক্ষতিগ্রস্ত পক্ষ হিসাবে তালিকাভুক্ত হবেন, তারপরে ধরেন আপনার সেকেন্ড স্টেজে আপনি কি ফর্মে পাবেন। আপনি এনএবি বলা হচ্ছে যে নেগেটিভ, আমাদের কাছে যেহেতু এনএবি নেগেটিভ, তো তাহলে তো এখানে আমি তো বলছি যে কেন কনসিডারেশন আমরা পাবো, এখানে একটা রেগুলেটরি ফেইলিওর আছে। কারণ এনএবি নেগেটিভ তো হঠাৎ করে এটা আবিষ্কার হয়নি, তার মানে অনেকদিন ধরে এনএবি এই পর্যায়ে আসছে, যেটা কিনা দেখা হয়নি। যে এনএবি 400 নেগেটিভ 400 টাকার উপরে রয়েছে। জি, তো এখন ধরেন আপনার আপনার আমরা যদি ঠিক ফাইন্যান্সিয়াল টার্মে যাই, তাহলে তো বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ ব্যাংক যেটা বলছে, তাহলে বিনিয়োগকারী উইল বি লেফট আউট। তো এটা এখন একটা স্পেশাল কনসিডারেশনে নিতে হবে যে কিভাবে বিনিয়োগকারীদেরকে কম্পেনসেট করা যায়। আদারওয়াইজ মানে আপনার নর্মাল সিচুয়েশনে যখন আপনার কনসিডার করবেন, তখন তো আই ডোন্ট সি এনিথিং ফর দ্য ইনভেস্টার্স। অবশ্যই একটা স্পেশাল কনসিডারেশনে এটা বিচার বিবেচনা করা উচিত। জি, আপনি জানেন যে ডিএসসির একজন পরিচালক এসেছিল আমাদের অনুষ্ঠানে। উনি যে আইডিয়াটি দিয়েছিলেন যে যে গ্রুপের কারণে এই ব্যাংকের এই অবস্থা, তাদের বাংলাদেশে অনেক স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে, সেগুলো যদি খোঁজ নেওয়া হয়, সেগুলো যদি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক করা হয়, তাহলে কিন্তু আসলে বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়াটাও খুব একটা বেশি সমস্যা হওয়ার কথা নয়। বিএসসিসি চিঠিতেও এটি বলা আছে যে স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক করে যেন বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়া হয়। কিন্তু আমার কাছে মনে হয় এর বাস্তবায়ন যোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। আপনি কি মনে করেন? আমি আপনার সাথে একমত। মানে এটা ধরেন বাস্তবায়ন যোগ্য কিনা, সেটা ধরেন প্রচুর লিগ্যাল প্রসেসের ব্যাপার আছে, এবং ইটস এ লং টার্ম ইস্যু। যে এটা আপনার কবে, এখানে অনেকগুলি ধাপ পেরিয়ে যেতে হবে। এখানে যে আপনার যাদের ওনারশিপ কথা বলা হচ্ছে, তারা বিভিন্ন লেয়ারের ওনারশিপ গুলি আপনার ম্যানিপুলেট করেছে। সো ইটস নট ইজি, ইটস নট এ স্ট্রেট কাট সিচুয়েশন। ধরেন আমার নামে 80% শেয়ার আছে, আমি ডিফল্ট করলাম, আপনি ইউ গো অ্যান্ড সেল মাই প্রপার্টিজ, দ্যাটস ভেরি ইজি। বাট আই ডোন্ট হ্যাভ 80% শেয়ার ইন মাই নাইম, আই মে হ্যাভ মেবি 2%, 3%। তারপর আপনার এখানে আইডেন্টিফাই করা যে আসলেই যে আমার শেয়ার, বাট আই কেপ দেম ইন দ্য স্ট্রিট নেম অর থার্ড পার্টি নেমস, এগুলো অনেক লম্বা লিগ্যাল প্রসেস ব্যাপার। কিন্তু ততদিন পর্যন্ত এই বিনিয়োগকারীরা এই ক্ষতি আপনার ক্যারি করতে পারবে কিনা, আই হ্যাভ ডাউট।
যেটা সবচেয়ে সহজবোধ্য হয়, কারণ আমরা সবাই জানি যে যেই যার কথা বলা হচ্ছে, যে ফ্যামিলির কথা বলা হচ্ছে বা যে ওনারের কথা বলা হচ্ছে, ওনাদের আপনার অ্যাসেট মোরলেস আর বিং অকশন, কিন্তু সেখানে যে আপনার ইমিডিয়েটলি বায়ার পাওয়া যাচ্ছে না সেটাও শোনা যাচ্ছে, লিগ্যাল কমপ্লিকেশন আছে, ইমপ্লিকেশন আছে। তো এগুলি অবশ্যই করণীয় ব্যাপার, কিন্তু যদি দেখা যাচ্ছে যে অনেক বেশি সময় যাচ্ছে, সেক্ষেত্রে বিনিয়োগকারীদেরকে, আমাদের বিনিয়োগকারীরা খুব ক্ষুদ্র বিনিয়োগকারী, রাইট? দে আর জি রিয়েলি স্মল ইনভেস্টার্স। সো ইফ দে লুজ দ্য মানি ইন দ্য স্টক মার্কেট, দ্য এন্টায়ার ইনভেস্টমেন্ট, আপনার, কারণ এখন ধরেন 2 টাকাও যে শেয়ারটা কিনেছে, তাকেও যদি কোনো কিছু কম্পেনসেট করা না হয়, তাহলে হি ইজ গোয়িং টু লুজ আউট দ্য এন্টায়ার অ্যামাউন্ট হি হ্যাজ ইনভেস্টেড ইন দ্য মার্কেট। তো জি, এটা একটা এক্ষেত্রে চরম ক্ষতির বিনিয়োগকারীর বিষয়। কোনো দোষ না থাকা সত্ত্বেও, শুধু আপনি যদি দেখেন অডিটেড রিপোর্ট দেখেই কিন্তু অনেকে বিনিয়োগ করেছে, জি, যেগুলো জি, অডিটেড রিপোর্ট অফকোর্স। যাচাই করার জন্য নিয়ন্ত্রক সংস্থা রয়েছে। তাছাড়া যে কোনো কিছু, এই যে লুটপাট হয়েছে আপনি দেখেছেন, এগুলোতে তো বিনিয়োগকারীদের কোনো হাত নেই। তাহলে কোনো অকারণে অথবা এই ক্ষেত্রে তাদের কোনো হাত না থাকার যদি তাদের ক্ষতিগ্রস্ত হতে হয়, এটি পুঁজিবাজারের জন্য ব্যাড এক্সাম্পল হবে কিনা? পুঁজিবাজারের জন্য তো হবে, এবং এটা দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটা ভালো বার্তা বহন করবে না। কারণ এটা তো আমরা সবাই জানি, দ্য ইনভেস্টার্স যারা ইনভেস্ট করেছে, দে হ্যাড নো অ্যাক্সেস টু দ্য ইনফরমেশন, দে হ্যাড নো অ্যাক্সেস টু দ্য বোর্ড অ্যাফেয়ার্স, দে হ্যাড নো অ্যাক্সেস টু দ্য বিজনেস অর দ্য ম্যানেজমেন্ট। তো এখন আপনি আমাকে ব্যালেন্স শিট দিয়েছেন, 2 বছর আগেও আমরা দেখেছি যে ব্যালেন্স শিট ওয়াজ ভেরি রোজি, কোনো কোনো সমস্যা নেই, যদিও আমরা শুনে আসছি, কিন্তু শোনা কথার চেয়ে তো ইনভেস্টার্স হ্যাভ টু বিলিভ ইন দ্য ব্যালেন্স শিট produced by the company and endorsed by the regulators. তো এখন হঠাৎ করে জানা গেল যে না, এটা মানে 10 টাকা শেয়ার, 10 টাকার এনএবি, সরি, যে এনএবিটা ছিল 25 টাকা 26 টাকা, সেটা এখন এনএবি হচ্ছে -400 টাকা। তো জি এটা তো মানে মানে ইটস জাস্ট নট এ সিম্পল মানে ডিপ্রাইভিং কেস, ইটস এ টোটাল ফ্রডুলেন্ট কেস। জি এটাকে তো আপনার বাংলাদেশ ব্যাংক হ্যাজ টু গিভ এ স্পেশাল কনসিডারেশন টু দ্য ভেরি স্মল ইনভেস্টার্স, রিটেল জি ইনভেস্টার্স বা অর্ডিনারি ইনভেস্টার্স, আমরা যেই ভাষায় সংজ্ঞায়িত করে থাকি। জি আমরা আশা করি যে ব্যাংকের জন্য, ব্যাংকের আমানতকারীদের জন্য 20,000 কোটি টাকা ফান্ড সরবরাহ করছে, এক্ষেত্রে পুঁজিবাজারের জন্য 2,000 কোটি টাকা সরবরাহ করলেও কিন্তু সব বিনিয়োগকারী ক্ষতির মুখ দেখতে হয় না। আশা করি আপনার যে পরামর্শগুলো রয়েছে, এগুলো বিএসসিসি অবশ্যই বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ করে একটি সমাধানের পথে হাঁটবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরাও আশা করি তাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডিবিএ এর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটি বিরতি। বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন মার্জিয়া প্রেয়সী। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।